তো আগের দিন যেটা আমরা বলছিলাম যে আজকে যে টপিকটা সম্পর্কে আলোচনা হবে সেটা হচ্ছে ভারতের সমাজ সংস্কার আন্দোলন। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই মোটামুটি দেখলাম টপিক ডিসকাশনের কথাই বলেছো। আমি টপিক ডিসকাশনটাই করছি, শেষে আমি কিছু এমসিকিউ জিজ্ঞেস করব, সেগুলো আমরা করবো। পরের দিন আমরা এর বেশি করে এমসিকিউ আলোচনা করবো, 100+ এমসিকিউ আমরা পরের দিন ডিসকাস করবো। আজকে আমি কয়েকটা এমসিকিউ এমনি জিজ্ঞেস করে নেবো, তাহলে হবে। ওকে, দেখো। তো দেখো, আমরা মোটামুটি এটা সম্পর্কে আমরা ভালোভাবে কম বেশি পড়েছি যে ভারতে ব্রিটিশরা এসেছিল কবে? 1600 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? মাঝখানে একটু অফ হলো বলো তো। ঠিক আছে স্যার। আচ্ছা, যদি প্রবলেম হয় বলবে, হ্যাঁ। আর মোবাইল থেকে মোবাইল হটস্পটে কানেক্টেড আছে, যদি প্রবলেম হয় বলবে, তাহলে আরেকটা অন্য সিমে সোয়াইপ করবো। আচ্ছা, তো আমরা জানি ভারতের ব্রিটিশরা এসেছিল কবে? 1600 খ্রিস্টাব্দে। এটা সম্পর্কে আমরা জানি 1600 CE-তে। আমরা আগেই বলেছি বিসি এডি আর বিসি ব্যবহার করব না, আমরা সিই আর বিসিই ব্যবহার করি। তো 1600 CE-তে ব্রিটিশরা ভারতে এসেছিল। কে এসেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। থেকে আমরা এটা সম্পর্কে জানি যে ভারতে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে কি করেছিল? আমাদের এখানে তারা প্রথমে ট্রেড করার জন্য আসে, বাণিজ্য করার জন্য আসে, তারপর ধীরে ধীরে আমাদের উপরে রুল করে। তো যে রুল করার ক্ষেত্রে আমরা প্রথম যে স্টেপ সেটা জানি যে ব্যাটেল অফ পলাশি 1757, তারপর ব্যাটেল অফ বক্সার 1764, তারপর দেওয়ানির অফ 1765। এগুলোর মাধ্যমে ধীরে ধীরে তারা আমাদের উপরে রুল করা শুরু করে এবং একদম ফাইনালি 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল, তার মাধ্যমে তারা কি করেছিল? সারা ভারতে আমাদের উপরে যে রুল, ক্রাউন রুল শুরু করেছিল। তো এবার এগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো। এর ফলে যে ক্রাউন রুল হওয়ার ফলে আমাদের কি হয়েছিল, কোম্পানি রুল হওয়ার ফলে আমাদের সমাজের উপরে কি এফেক্ট পড়েছিল সেটা আমরা ডিসকাস করবো। তো প্রথমে আমরা দেখেছি যে এর মধ্যে আসার পরে যে চার্টার অ্যাক্ট গুলো এসেছিল, আমরা জানি চার্টার অ্যাক্ট গুলো সম্পর্কে আমরা পড়েছি। প্রথম চার্টার অ্যাক্ট এসেছিল 1793, তারপরে প্রতি 20 বছর অন্তর 1813, 1853, 1833, তারপর 1853 পরপর এসেছিল। তো এই চার্টার অ্যাক্টের মাধ্যমে প্রথমে কি হয়, ভারতে যে পাশ্চাত্য শিক্ষা, যেটা 1831-এর চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে কি হয়, পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করা হয়। যে ভারতে কি শিক্ষিত, মানে শিক্ষিত কেরানি তৈরির জন্য, মানে যাতে যেসব কেরানিরা রয়েছে, মানে ক্লার্ক তৈরির জন্য, কারণ ইংল্যান্ড থেকে লোক এনে কাজ করানো বেশি কস্টলি ছিল। সেই কারণে এখান থেকে মানে ভারতীয়দেরকে ট্রেন করে, শিক্ষিত করে তাদের দিয়ে কাজ করানোর উদ্দেশ্যই ছিল। অর্থাৎ তখন ভারতীয়দের মধ্যে শিক্ষা হয়েছিল আধুনিক পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা এবং ভারতের আদর্শ, প্রাচীন ভারতের যে ভারতীয় যে আদর্শ রয়েছে, সেই আদর্শে মাধ্যমে ভারতীয়দেরকে কি করা হচ্ছিল, অর্থাৎ তারা দেখতে বাঙালি হবে, বাইরে থেকে তারা হবে বাঙালি, কিন্তু মনে প্রাণে তারা হবে ব্রিটিশ। যেটা এখনো আমরা রয়েছি সেম ভাবে, যে আমরা নিজেদেরকে বাঙালি বলি কিন্তু আমরা বাঙালির কোনো কালচার ফলো করি না, আমরা ব্রিটিশ কালচার ফলো করতেই পছন্দ করি। প্যান্ট শার্ট থেকে শুরু করে ইংরেজি থেকে কথা বলা, মানে সেগুলো আমাদের মধ্যে রয়েছে। তো সেই পাশ্চাত্য শিক্ষা, যেটাকে আমরা ওয়েস্টার্ন এডুকেশন বলে থাকি, সেগুলোর ফলে কি হলো যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিল এবং সেই পাশ্চাত্য শিক্ষার কিছু এডুকেশন, তার ফলে আমাদের সমাজে এলো কিছু সমাজ সংস্কার আন্দোলন। মানে কি, আমাদের বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে বিভিন্ন ধরনের কুসংস্কার তৈরি হয়েছিল, যেমন গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, বাল্য বিবাহ, বহু বিবাহ, এই ধরনের সংস্কারগুলো আমাদের সোসাইটির মধ্যে ছিল। সেগুলো থেকে আমাদের বেরোনোর জন্য, বের করার জন্য আমাদের সমাজ সংস্কার আন্দোলন গড়ে উঠেছে। এবার এই জিনিসটাকে ত্বরান্বিত করেছিল প্রাথমিক অবস্থা থেকে লর্ড হার্ডিঞ্জ। 1844 ঘোষণা, যেসব ব্যক্তি বা যেসব লোকেরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে, মানে তারা ইংরেজি পড়তে পারবে, ইংরেজি শিক্ষায় তারা শিক্ষিত হবে, তাদেরকে গভর্নমেন্ট জব বা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এখনো দেখো আমাদের কি, তোমরা যদি সেন্ট্রাল এক্সাম মানে মানে কেন্দ্রীয় সরকারের যদি কোনো পরীক্ষা দিতে যাও,
তাহলে সেখানে কি দেখা যাবে যে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা আইদার হিন্দি অথবা ইংলিশ থাকে। অর্থাৎ তুমি যদি ইংরেজি না জানো তুমি কিন্তু কোনো জায়গাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না। স্টেটের ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে, সেন্ট্রাল এক্সামের ক্ষেত্রে তোমাকে ইংরেজি জানতেই হবে। অর্থাৎ সরকারি চাকরিতেও সেই সময়ে অগ্রাধিকার কাদের ছিল? যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে। ফলে বেশিরভাগ মানুষ কি হবে? ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করবে। এখান থেকে আমাদের যত, এবার দেখো এটা সবচেয়ে বেশি, যদি আজকে কোনো কিছু নতুন স্কিম হয় বা কিছু হয়, প্রথমে সেটা কোথায় যাবে? প্রথমে সেটা দেখো তিনটে শহরে যাবে। আজকের দিনে যদি বলি, মুম্বাইতে যাবে, দিল্লিতে যাবে, আর ব্যাঙ্গালোরে যাবে। কেন এই তিনটে জায়গায় কেন যাবে? কারণ এগুলো হচ্ছে সবচেয়ে বড় শহর। ঠিক আছে, ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু, এগুলো বড় শহর। তাহলে সেই সময় কি ছিল? বড় শহর বলতে সেই সময় ছিল প্রেসিডেন্সি। তো তিনটে প্রেসিডেন্সির মধ্যে সবচেয়ে প্রথমে যে প্রেসিডেন্সি, ব্রিটিশরা যদি বলা হয় প্রথম কোন প্রেসিডেন্সিতে এসেছিল, সেটা কিন্তু মাদ্রাজ প্রেসিডেন্সি। সেটা তোমরা হয়তো জানো যে মাদ্রাজ প্রেসিডেন্সিতে তাদের প্রথম হোল্ড হয়েছিল। যদিও বলবে না স্যার বম্বে প্রেসিডেন্সি, কেন বলবে? কারণ মনে হয়েছে সুরাটে তারা বাণিজ্য কুঠি করেছিল। না, সুরাটে তারা বাণিজ্য কুঠি করলেও প্রথম যে মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল সেখানে তারা কিন্তু বানিয়েছিল। এবং অনেক পরে তারপরে বম্বে হয়, এবং কলকাতা বেঙ্গলটা অনেক পরে হয়েছিল। ওকে, তো এর মধ্যে বাংলা সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপিটাল থাকার জন্য সেখানে প্রথম শিক্ষার প্রসার ঘটে, বেঙ্গল প্রেসিডেন্সিতে প্রসার ঘটে। এবং সেখান থেকে একটা ক্লাস বা একটা শ্রেণীর উদ্ভব হয়, যেটা হচ্ছে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়, মানে যারা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি, যারা এডুকেটেড, ইংলিশ এডুকেটেড মিডিল ক্লাস। দেখো আজকের দিনেও দেখো আমাদের সোসাইটির মধ্যে মিডিল ক্লাস আছে। দেখো যারা একটু বড় লোক হয়, আপার ক্লাস হয়, তারা কিভাবে, তারা শুধু একটা জিনিসই ভাবে যে টাকা, কিভাবে টাকা আর্ন করব, কিভাবে টাকা বাড়াবো, বাকি কি হলো না হলো তাদের জানার দরকার নেই। আপার ক্লাস এটা ভাবে। আর যারা লোয়ার ক্লাস হয় তাদের কাছে টাকা অতটা ম্যাটার করে না। তারা কি হয়, প্রত্যেকদিন দিন আনবো দিন খাবো, কিন্তু তাদের কাছে একটা সম্মানটা বিশাল ম্যাটার করে। দেখবে গরিবের প্রচুর সম্মান, গরিবকে গরিব বললে গায়ে লেগে যায়। ঠিক আছে, কিন্তু এদের মাঝখানে যারা মিডল ক্লাস থাকে, যারা মধ্যবিত্ত শ্রেণী থাকে, মিডল ক্লাস থাকে, তাদের কি হয়? তাদের দু ধরনই তাদের মধ্যে হয়। তাদের মধ্যে একটু কিছু থাকে টাকা আয়রন, মানে ইনকাম করা, আর কিছু থাকে সম্মান। তাদের বাবু দুটোই চাই। সেই জন্য দেখো সবসময় মিডিল ক্লাসরা কি হয়? সাফার করে। কারণ যখনই তারা টাকা ইনকাম করবে, একজন লোক বলবে এই দেখো টাকার পিছনে দৌড়াচ্ছে। আর কেউ যদি সম্মানের পিছনে দৌড়া, বলবে "থাক, টাকা নেই বলে সম্মান"। তাহলে একটা যে প্রবলেম মিডিল ক্লাস ফ্যামিলি, এটার উদ্ভব কিন্তু এই সময় থেকেই হয়েছিল। আগে কিন্তু এরকম হতো না। যখন ক্রাউন রুল ছিল তখন হয় সে বড় লোক, না গরিব, মাঝামাঝি বাবু কোনো ব্যাপার নেই। Okay? তো এখান থেকে আছে একটা মিডিল ক্লাস ফ্যামিলি, যাদের উদ্দেশ্য একটাই, যে কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই, আমি বাবু চাকরি করব, মানে গভর্নমেন্ট ইংরেজি আমি মানে পড়াশোনা করব, চাকরি করব, বাকি যা হচ্ছে আমার জানার প্রয়োজন নেই। এখান থেকে হয়। ফলে এখান থেকে যে শ্রেণীটার উদ্ভব হলো সেটা হচ্ছে ইংরেজি শিক্ষায় তারা শিক্ষিত হলো, এবং তাদের মধ্যে কি হলো? মুক্ত বিচার শক্তি এলো। যেমন আজকের মধ্যে দেখো আমরা কি, দেখো আজকে আমরা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো বা নিউজ আউটলেটের মাধ্যমে আমরা জানতে পারছি ইসরায়েল প্যালেস্টাইনে কি হচ্ছে, আমেরিকার হিস্ট্রি কি, ইংল্যান্ডের হিস্ট্রি কি, সবকিছু আমরা জানছি। ফলে আমাদের মধ্যে বিচার শক্তি বা বিচার বুদ্ধি হচ্ছে, যে সেইখানে কেন তাদের দেশ ডেভেলপ আমরা আলোচনা করছি। ফলে যখন শিক্ষা হবে তখন বিচার শক্তি হবে, যুক্তিবাদের অধিকারী আমরা কোশ্চেন করতে পারি আজকের দিনে এটা কেন হলো। এটা আমরা দেখো আজকের দিনে এই যে ইলেকশনের হয়েছে, তো প্রেজেন্টলি ইলেকশনে, আমাদের ইলেকশনে একটা প্রচুর জিনিস বলা হয়, দেখে যে বিজেপি ভারতীয় জনতা পার্টি টোটাল ভোটের মধ্যে 31% ভোট পাওয়ার পরেও মেজরিটি সরকার গঠন করছে। ভোট পার্সেন্টেজ 31%, কিন্তু সিট অনেক বেশি পাচ্ছে। তাহলে এটা পরিবর্তন হওয়া দরকার। কেন? কারণ এই ভোট পার্সেন্টেজের সঙ্গে, যেটা আমাদের হচ্ছে জার্মানিতে এই সিস্টেম হয় না। জার্মানিতে যে দল বেশি ভোট পাবে, পার্সেন্টেজে ভোট পাবে, সে সরকার তৈরি করবে। ফলে আজকে কি হচ্ছে? আমরা যুক্তি দিয়ে বলছি যে কেন সেটা ভালো নয়, এটা ভালো, আমরা যুক্তিবাদে আলোচনা করছি। তো এই যুক্তিবাদের ফলে মানুষের মধ্যে কি হলো? মানুষের মধ্যে বিভিন্ন যে প্রচলিত আচার আচরণ, যে আমাদের যে সমস্ত আচার আচরণ আছে, ছোটবেলা থেকে বলা হচ্ছে যে এই কাজ তুমি করতে পারবে না,
স্নান করে বাথরুম মানে স্নান করে ঠাকুর পুজো করতে হবে, ঠিক আছে। তো সেগুলো আচরণ। ধর্মীয় প্রথার কুফল বলা হয়েছে যে তুমি এইভাবে যদি হচ্ছে বলা হচ্ছে ছোটবেলায় তোমরা শুনেছো যে সরস্বতী পূজার দিন হচ্ছে কুল খাওয়া যায় না, এরকম এরকম কিছু থাকে। তো বিভিন্ন প্রথা থাকে, তার কিছু সুফল থাকে কুফল থাকে, সেগুলো আলোচনা বা এর ফলে এগুলো সম্পর্কে তা আমরা সচেতন হয়েছি। এরপরে কি হলো, অষ্টাদশ শতকের শেষ দিকে মানে 18 সেঞ্চুরির শেষের দিকে মানে 1790 থেকে 1800, অষ্টাদশ শতক মানে 1700 থেকে 1800 এই টাইমের মধ্যটাকে আমরা অষ্টাদশ শতক বলে থাকি। তাহলে আমরা এখন একবিংশ শতকে রয়েছি, মানে 2000 থেকে 2100 মধ্যে যেটা সেটা হচ্ছে একবিংশ শতক। তাহলে অষ্টাদশ শতক মানে 1780 পরবর্তী সময় শেষের দিকে ভারতে যেসব, আমরা এক সেকেন্ড একটু, হ্যালো, হ্যাঁ স্যার একটু দেরি হবে, আমি স্যার রাত্রে দিয়ে দেবো আজকে। হ্যাঁ 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 বলে দিস স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এর ফলে কি হলো, এবার অষ্টাদশ শতকের শেষের দিকে কি হলো, যেসব মানুষেরা ছিল তারা আমাদের দেশে প্রাচীন দর্শন, ফিলোসফি, সায়েন্স, তারপর আমাদের যে লিটারেচার, তারপর যে রিলিজিয়ান, এগুলো নিয়ে কি করে, আচ্ছা এগুলো নিয়ে কি করে আলোচনা করে, এবং এর ফলে কি হয়, তারা এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে যে এগুলো আমাদের সোসাইটিতে থাকা উচিত নয়। কারণ প্রাচীন ভারতীয় যে দর্শন, সাংখ্য দর্শন, জ্ঞান দর্শন, তার উদাহরণ টেনে যে বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে। ফলে সাধারণ মানুষ বুঝে এখান থেকে তারা, কারণ এই সময়ে যে সমাজ বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল আমরা জানি, তো এখান থেকে বেরিয়ে আসে কি আমাদের কিছু সমাজ সংস্কারক, যারা কি করে এই দুটো প্রাচ্য সংস্কৃতি মানে আমাদের ইস্টার্ন সোসাইটি এবং ওয়েস্টার্ন এডুকেশনের মধ্যে একটা সমন্বয় সাধন করে, মানে একটা মিক্সড কালচারের অপূর্ব সমন্বয় সাধন করে। যদিও এটা অপূর্ব কি অপূর্ব নয় সেটা আলাদা কথা, সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু কি হয় দুটোর মধ্যে একটা মেলবন্ধন করে। মানে যেমন আজকের দিনে আমরা যদি বলি যে যে দেখো আহ শাড়ি, আমরা যদি বলি ধুতি পাঞ্জাবি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইস্টার্ন কালচার, মানে যেখানে আমাদের বা এখানে আমরা ইন্ডিয়ার লোকেরা ধুতি পাঞ্জাবি পরি, আর ব্রিটেনে কি হয় প্যান্ট শার্ট পরে, শার্ট আর প্যান্ট পরে, তাহলে দুটো সম্পূর্ণ আলাদা কালচার। এখন আমরা কি করি, আমরা কোনো অনুষ্ঠানে কি করি যে পাঞ্জাবির সঙ্গে প্যান্ট পরছি, বুঝলি তো, জিন্সের প্যান্ট পরলাম তার সঙ্গে পাঞ্জাবি পরে নিলাম, করি। আর হচ্ছে কখনো কখনো কি এইভাবে আমরা করি, মানে এটা কি হচ্ছে যে আমাদের এখানে পাঞ্জাবিটা ভালো লাগছে দেখতে, আর প্যান্টটা ভালো লাগছে, ধুতিটাও ভালো লাগছে না, শার্ট ঠিক আছে আমরা শার্ট প্যান্ট পরি, বা শার্ট পাঞ্জাবি মানে শার্ট প্যান্ট পরি, অথবা পাঞ্জাবি প্যান্ট পরি, ধুতিটা আমাদের পছন্দ হচ্ছে না কারণ একটু সমস্যা। তাহলে এই যে আমরা যখন এই দুটোকে বাদ দিয়ে যখন প্যান্ট শার্ট পরলাম, তাহলে পাঞ্জাবি প্যান্ট পরলাম, তখন কি হলো, এটা একটা মিক্সড কালচার হয়ে গেল। এইভাবে কি হয় সমন্বয় সাধন হয়েছে। তাহলে এইরকম কিছু সমাজ সংস্কারের মধ্যে প্রথমে আমরা যার নাম বলবো সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। পড়েছি আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে। এবার আমি একটু তাড়াতাড়ি জিনিসগুলো বলবো। জন্ম হুগলি জেলার রাধানগর গ্রামে, 1772 মাথায় রাখতে হবে। মৃত্যু 1833, কোথায়, ইংল্যান্ডের ব্রিস্টলে। তিনি মানে মতামত প্রকাশ স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, যদি সবাই সবার মতো স্বাধীনতা করতে পারে। আত্মীয় সভা 1815-তে বানান। 1817 যে হিন্দু কলেজ ফাউন্ডেশনে ছিল তিনি তার সাথে যুক্ত ছিলেন, ফাউন্ডিং মেম্বার ছিল না, সাহায্য করেছিল। 1821-এ তিনি বাংলায় সংবাদ কৌমুদী পত্রিকা রচনা করেন, যেখানে তিনি বারবার বিভিন্ন যে সতীদাহ প্রথার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন, এবং সেটা তিনি তার মাধ্যমে তিনি আমাদের যে গভর্নর জেনারেল ছিল লর্ড উইলিয়াম বেন্টিক, তাকে তিনি প্রভাবিত করেন। এটা আমাদের পরীক্ষায় আসে যে রাজা রামমোহন রায় কোন পত্রিকার মাধ্যমে সতীদাহ প্রথার বিরুদ্ধে বক্তব্য রাখতেন। অ্যান্সার হচ্ছে সংবাদ কৌমুদী। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু, ওকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আত্মীয় সভা কত সালে, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। মৃত্যুর সালটা খুব 1833 ইম্পর্টেন্ট। জন্মটা কোন জেলায়, হুগলি জেলা। আচ্ছা এক সেকেন্ড একটু দাও।
যেটা বলছিলাম লর্ড উইলিয়াম বেন্টিক, এটা পরীক্ষা আছে যে কোন পত্রিকায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে বক্তব্য পেশ করত, সেটা হচ্ছে সংবাদ কৌমুদী। নেক্সট, এবার বলেছিলাম তিনি এই যে বলেছিলাম সতীদাহর বিরুদ্ধে চেতনার জন্য তিনি বিভিন্ন রকম বুকস রচনা করতেন। তার মধ্যে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষায় তিনি বিভিন্ন বই রচনা করতেন। সংবাদপত্রের মাধ্যমে জনমত, সংবাদপত্রের মাধ্যমে জনমত গড়ে তোলা। এছাড়া শ্মশানে উপস্থিত থেকে সেই সময় কি হতো, যারা হচ্ছে তোমার করতো, শ্মশানের মধ্যে যারা হচ্ছে তোমার সতীদাহ করতে চাইতো, ঠিক আছে, তাদের মানে সতীদাহ প্রথা আত্মহনন, মানে যারা নিজেরাই সতীদাহ হতে চায় তাদের বিধবাদেরকে বোঝানো, এগুলো তিনি করতেন, যার মাধ্যমে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতেন। এবং তিনি কিন্তু কখনোই ব্যক্তিগতভাবে বা কোনোভাবে বিধবা বিবাহের পুনরায়োজন তিনি কিন্তু করেননি। বিধবা বিবাহ যেটা হচ্ছে উইডো রিম্যারেজ, সেটা সম্পর্কে তিনি কিন্তু করেননি। তিনি সতীদাহর জন্য করেছিলেন, কিন্তু বিধবা বিবাহের জন্য তিনি কিন্তু কোনো সময় কোনো পদক্ষেপ নেননি। এটা কিন্তু বিদ্যাসাগরের। এরপর তিনি সতীদাহ নিষিদ্ধ করার জন্য সরকারকে বিভিন্ন সময়ে আবেদন করেছিলেন, যাতে প্রথম যে একটা তো যে সতীদাহ প্রথা আমি বন্ধ করতে চাই, নিষিদ্ধ করার জন্য একটা আবেদন পত্র পাঠাতে হবে, তো তাতে প্রথম স্বাক্ষর করেছিল কে? কালীনাথ রায়। এটা আমাদের সাবজেক্টের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সতীদাহ নিষিদ্ধ করার সরকারি আবেদনে প্রথম স্বাক্ষরকারী কে ছিলেন? সে কালীনাথ রায়, ঠিক আছে, যাকে টিকার রাজা, মানে আচ্ছা টাকির রাজা বলা। টাকি বলতে সেই সময় একটা রাজ্য ছিল টাকি, আর গান শুনেছে টাকি বলে একটা জায়গা ছিল, সেখানকার যে রাজা ছিল কালীনাথ রায়, তিনি প্রথম এটা স্বাক্ষর করেছিলেন। তারপরে 1882-তে তিনি অ্যাংলো হিন্দু স্কুল, অ্যাংলো মানে ইংল্যান্ড, মানে ইংরেজি সেন্সে বলা হয়, অ্যাংলো হিন্দু স্কুল ও বেদান্ত কলেজ ফাউন্ডেশন করেছিলেন। 1823-তে তিনি লর্ড আর্নহার্স্টকে চিঠি লিখে সরকার সেই সময় কিছু সংস্কৃত কলেজ খুলতে চেয়েছিল, তিনি সরকারের সংস্কৃত কলেজ খোলার সিদ্ধান্তের বিরোধিতা করেন। অর্থাৎ রাজা রামমোহন রায় কখনোই চাননি যে বাঙালি যারা রয়েছে তারা সংস্কৃত শিখুক, সংস্কৃত এডুকেশন নিয়ে তারা পড়াশোনা করুক, ঠিক আছে। তিনি পাশ্চাত্য শিক্ষা, মানে তিনি চাইতেন যে ইংরেজিতে সবাই পড়াশোনা করুক, ঠিক আছে। তিনি পাশ্চাত্য শিক্ষার মানে ফলোয়ার ছিলেন, প্রাচ্য নয়, ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষা প্রসারের চেষ্টা করেছেন। সেই কারণে তার যে তিনি কিছু পত্রিকা প্রকাশ করতেন ফার্সি ভাষায়, তিনি তুহুফাত উল মুহাইদিন 1804-এ, তারপরে মনজারাত উল আদিয়ান, তারপরে মিরাতুল আকবরটা হচ্ছে সব থেকে ফেমাস, যেটা আমাদের প্রচুর পরীক্ষায় কোশ্চেন পড়ে, মিরাতুল আকবর 1822-তে, যেটা হচ্ছে আমাদের রাজা রামমোহন রায় করেছিলেন। এছাড়া ইংরেজিতে ফেমাস ছিল প্রিসেপ্টস অফ জেসাস পত্রিকা, এগুলো তিনি প্রকাশ করতেন। এবার 1882-তে 1829-এ 1829-এ তিনি বঙ্গদূত প্রকাশ করেছিলেন, যেটা সাপ্তাহিক পত্রিকা ছিল। তাতে তাকে প্রেরণা দিয়েছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, জানি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কে, রবীন্দ্রনাথ ঠাকুরের কে হয় দ্বারকানাথ ঠাকুর? বলো, মনে আছে না জানো না? কে ছিল দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের? দাদু। তো যার প্রথম সম্পাদক ছিল নীলরতন হালদার, ঠিক আছে। যেখানে এই হিন্দু ধর্মের যে পৌত্তলিকতা, যে মূর্তি পূজা, সতীদাহ প্রথার, এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেপ বা সোচ্চার হয়েছিল। এরপর 1829-এ আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, যেটা আমরা খুব ইম্পর্টেন্ট 17 নম্বর রেগুলেশন আইনের মাধ্যমে, ভীষণ ফেমাস, এটা আমাদের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে অন্যতম। প্রথা নিষিদ্ধ করেছিল 17 নম্বর রেগুলেশনের, ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা আমরা পড়েছি। আর এই মিরাতুল আকবর, এই যে পত্রিকা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে। বঙ্গদূত পত্রিকা, ঠিক আছে।
কবে প্রকাশিত হয়েছিল? 1829, ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো আমাদের এমসিকিউতে লাগে। তারপরে আমরা জানি এই যে ব্রিটিশ সরকার এরপরে 1823-তে, এর আগে আমরা জানি যে প্রেস অর্ডিন্যান্স জারি করেছিল। জানি যে সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী, যেখানে হিন্দু মুসলিম এইসব যে জুরি আইন এইসবের বিরুদ্ধে রামমোহন রায় যেগুলো আগে করেছিল, যে প্রেস অর্ডিন্যান্স মানে যে তুমি কোনো কিছু যখন মানে প্রেস অর্ডিন্যান্স মানে তুমি সরকার বিরোধী কোনো রকম কিছু পদক্ষেপ, কোনো স্টেপ তুমি কোনো প্রকাশ করতে পারবে না, সরকার এরকম করছে ক্রিটিসিজম তুমি করতে পারবে, সেগুলো আমরা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে শুরু করে সেগুলো আমরা জানি। তারপরে 1829-এ যে ক্যাথলিক এমানসিপেন্টস অ্যাক্ট পাস হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে ক্যাথলিক এমানসিপেন্টস অ্যাক্ট বলতে কি, এটা বেসিক্যালি ছিল যে খ্রিস্টান যারা ছিল, যে এরা চাইলে যে কোনো জায়গায় যে কোনো মানে ব্যক্তিকে যে ধর্মান্তরিত করা, মানে কাউকে জোর করে যে ক্রিশ্চিয়ানিটিতে করা, সেরকম যে তা কাউকে যদি মনে করে তারা করতে পারে। ওকে, তো এর বিরুদ্ধে কিন্তু রাজা রামমোহন রায় কোনো রকমের প্রতিবাদ করে। প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে করেছিল, জুরি আইন, কিন্তু ক্যাথলিক এমেন্স এই অ্যাক্টের বিরুদ্ধে, এটা কোশ্চেন আছে যে কোন অ্যাক্টের বিরুদ্ধে রাজা রামমোহন রায় কখনো প্রতিবাদ করেন তিনি, কারণ তিনি পাশ্চাত্য শিক্ষার পাশ্চাত্য যে এটা তিনি ফলোয়ার ছিলেন। এরপর তিনি 1828-এ ফেমাস ব্রাহ্ম সভা গঠন করেন, যেটা 1830-এ এসে ব্রাহ্ম সমাজ হয়ে যায়। তারপরে আমরা জানি 1830-এ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল, সেখান থেকে আমরা জানি রাজা রামমোহন রায়। কিসের জন্য? এবার রাজা দিয়েছিল এবং বলেছিল যে তুমি ইংল্যান্ডে যাও আমার বার্ষিক ভাতা বৃদ্ধির জন্য, সে তুমি বাবু যাবে সেখানে গিয়ে আমার জন্য হচ্ছে আমার যে এর জন্য আমার মানে সুবিধার জন্য, আমার যাতে পেনশন বাড়ানো হয় তার জন্য তুমি কথা বলবে, সেই জন্য আমি তোমাকে ফাইন্যান্স করছি, টাকা দিচ্ছি। আমরা এটা পড়েছি। তো ফরাসির যে রাজা ছিল লুই ফিলিপ, তার সাথেও রাজা রামমোহন রায়ের সাক্ষাৎ হয়েছিল। এবং আমাদের যে ফরাসি বিপ্লব যেটা হয়েছিল, ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে লুই ফিলিপ যে ছিল, যে নেপোলিয়ানের পরবর্তী সময়ে লুই ফিলিপের, এবং তিনি সেই সময় যে আমরা পড়েছিলাম জুলাই বিপ্লব, ঠিক আছে, সেই সময় তার সময় কিন্তু সাক্ষাৎ হয়েছিল, যার তিনি করেছিলেন, মানে ভালো সেটাকে তিনি বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে ভারত পাক পথিক বা মহাপুরুষ বলেছেন, সেটা আমরা পড়েছি। তারপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য যে রামমোহন সেই সমকালীন রামমোহন রায় তার সমকালীন বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি আধুনিক যুগের সামগ্রিক তাৎপর্য পূর্ণরূপে অনুধাবন করেছিলেন। মহাত্মা গান্ধী তাকে পিগমি বলেছেন, দিলীপ কুমার তাকে বিশ্বপ্রতীক বলেছেন, বিপিন চন্দ্র পাল তাকে ভারতের রাজনৈতিক চেতনার স্রষ্টা, ফাদার অফ পলিটিক্যাল রিজেনারেশন অফ ইন্ডিয়া বলেছেন। এগুলো সম্পর্কে আমরা জানি। আর কিশোরীলাল মিত্র রামমোহন রায়কে ধর্মীয় বেথমাইট বলেছেন, এগুলো আমরা হচ্ছে পড়েছি, জানি, ইনফরমেশন গুলো জানি। তাকে আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়কে বলা হয় থাকে। এরপর আমরা ব্রাহ্ম সমাজ সম্পর্কে পড়েছি, যেটা 1830-তে 1830-এ গঠিত হয়েছিল। ব্রাহ্ম সমাজ প্রথম সম্পাদক ছিল তারাচাঁদ চক্রবর্তী। রামমোহন রায়ের মৃত্যুর পরে যে দেবেন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি, তিনি এটা পরিচালনা করা শুরু করেছিলেন এবং ব্রাহ্ম সমাজের তিনি হেড হয়েছিলেন, প্রধান ছিলেন। উদ্দেশ্য প্রথম থেকে এটাই ছিল কি হিন্দু ধর্মের যে কুসংস্কার, মূর্তি পূজা এবং রক্ষণশীলতা দূর করা, এটা ছিল মূল উদ্দেশ্য, প্রথম থেকে কোর বিলিফ ছিল। কিন্তু পরবর্তীকালে রামমোহন রায়ের মানে মৃত্যুর পরে যখন দেবেন্দ্রনাথ ঠাকুর হেড ছিল, কিছু নতুন নবীন সদস্য এসেছিল, তার মধ্যে অবশ্যই কেশবচন্দ্র সেন সব থেকে ফেমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি। এছাড়া শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, এরা ছিল সেই সময় নবীনতম সদস্য। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে 1857, মানে অনেক পরে, মানে রাজা রামমোহন রায়ের মৃত্যুর প্রায় 24 বছর পরে তিনি কিন্তু ব্রাহ্ম সমাজে যোগদান করেছেন। ততদিন কিন্তু প্রায় দেবেন্দ্রনাথ ঠাকুর একচ্ছত্র অধিপতি ছিল। রামমোহন রায়ের অবদানের মধ্যে আমরা জানি যে পর্দা প্রথার বিলুপ্তি, বহু বিবাহ নিষিদ্ধ, বিধবা বিবাহ আইনের প্রচলন, এটা কেন এটা তো হবে না, এটা বাদ, এখানে ভুল আছে। নারীদের উচ্চশিক্ষার প্রচলন, এটা রামমোহন রায় নয়, এটা অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজের, এটা এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের অবদান হবে, বুঝতে পারছো, এই লাইনটা ভুল আছে, এটাকে কারেকশন করতে হবে। এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের অবদান, ব্রাহ্ম সমাজের অবদান। হ্যাঁ, এর মধ্যে বিধবা বিবাহ আইন প্রচলন থাকবে, কারণ অলরেডি 1856 মানে তোমার হচ্ছে রাজা রাম মানে বিদ্যাসাগর তখন বিধবা বিবাহ চালু করে দিয়েছিল।
নারীদের উচ্চশিক্ষা প্রচলন, এটা কেশবচন্দ্র সেন করেছিল। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ এবং সমাজসেবামূলক আদর্শের প্রচার, এটা রামমোহন রায়ের অবদান নয়, এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের অবদান। কারেকশন করে দেবো। আর স্ত্রী শিক্ষার প্রচারের জন্য কেশবচন্দ্র সেন সবচেয়ে বেশি পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে বাল্যবিবাহ, বহুবিবাহ রোধ, অসবর্ণ বিবাহ মানে যেটাকে আমরা ইন্টারকাস্ট ম্যারেজ বলি, দুটো আলাদা বর্ণের বিবাহ, ইন্টারকাস্ট ম্যারেজ সেটার কথা বলা হচ্ছে। কেশবচন্দ্র সেই সময় একটা পত্রিকা, কেশবচন্দ্র সেন একটা পত্রিকা প্রকাশ করতো, সুলভ সমাচার, যার সেই সময় দাম ছিল মাত্র 1 পয়সা। ঠিক আছে। আর এখানে আমরা জানি যে কেশবচন্দ্র সেনকে উপাধি দেওয়া হয়েছিল ব্রহ্মানন্দ। কে দিয়েছিল কেশবচন্দ্র সেনকে উপাধি? সে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, তাকে দিয়েছিল কেশবচন্দ্র সেন। তাহলে ব্রহ্মানন্দ উপাধিটা কার? কেশবচন্দ্র সেন। দিয়েছিল কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তবে 1862-তে, ঠিক আছে, উপাধি দিয়েছিল এবং ব্রাহ্ম সমাজের আচার্য হিসাবে তাকে নিযুক্ত। কারণ তার যে পপুলারিটি, কিন্তু সেই সময় কেশবচন্দ্র সেনের পপুলারিটি দেবেন্দ্রনাথ ঠাকুরের থেকে কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো এরপরে আমরা দেখবো আস্তে আস্তে কেশবচন্দ্র সেনের পর উদ্যোগে 1864-এ মাদ্রাজে বেদ সমাজ গঠন করে। 1875-এ প্রার্থনা সমাজে যে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু কেশবচন্দ্র সেনের উদ্যোগেই হয়েছিল। কারণ সেখানে তিনি যে বক্তব্য প্রকাশ করতেন, সেই বক্তব্যের দ্বারা সেখানকার মানুষ প্রভাবিত হয়ে, যেমন প্রার্থনা সমাজ, পরবর্তীকালে দেখবো আর্য সমাজ প্রতিষ্ঠার পেছনেও কিন্তু কেশবচন্দ্র সেনেরই অবদান ছিল। আমরা একটু পরেই ডিসকাস করবো। তো সমস্ত জায়গাতেই কেশবচন্দ্র সেনের উদ্যোগে কেশবচন্দ্র সেনের পপুলারিটি কিন্তু ভীষণভাবে বেড়ে যাচ্ছিল। এটা দেবেন্দ্রনাথ ঠাকুরের চোখে একটু খারাপ লাগছিল, কারণ সে দেখছে সে এত পুরানো লোক, কিন্তু কেশবচন্দ্র সেন এসে পপুলার হয়ে গেল। এবং কেশবচন্দ্র সেনের উদ্যোগে ধীরে ধীরে কি হলো, ভারতবর্ষের বিভিন্ন স্থানে ব্রাহ্ম সমাজের 54টি এরকম ব্রাহ্ম সমাজ গঠিত হলো। এর মধ্যে দয়াল সিং ট্রাস্ট সংগঠনটা ছিল, সে কি করেছিল, পাঞ্জাবে ব্রহ্ম মতবাদ সম্প্রদায় প্রচার করেছিল। নেতা ছিল বেদ সমাজের নেতা কে শ্রীধরালু নাইডু, বেদ সমাজের নাম পরিবর্তন করে দক্ষিণ ভারতের ব্রাহ্ম সমাজ রেখেছিল। এরপর 1872-এ আমরা জানি যে হচ্ছে নেটিভ ম্যারেজ অ্যাক্ট বা 3 আইন হিসেবে পাস হয়েছিল। 3টে আইন পাস হয়েছিল, যার মাধ্যমে যে ইন্টারকাস্ট ম্যারেজ বৈধ ঘোষণা হয়, বহু বিবাহ নিষিদ্ধ হয়, বিয়ের ক্ষেত্রে পাত্রের ন্যূনতম বয়স 18 হয়, আর কন্যার ন্যূনতম বয়স 14 হওয়া আবশ্যিক ছিল। আর বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহের ক্ষেত্রে কেশবচন্দ্র সেনের অবদান কিন্তু এই যে স্টেপ গুলো নিচ্ছিল কেশবচন্দ্র সেন, এই বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, এগুলো কিন্তু যে আমাদের যে অন্যান্য যেসব দেবেন্দ্রনাথ টেগোর বলো বা যারা প্রাচীন পন্থী ছিল, তারা কিন্তু এগুলো পছন্দ করেনি, তারা এগুলোর এগেনস্টে কথা বলছিল। এই কারণে কেশবচন্দ্র সেনকে কি করা হয়, ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত করা হবে 1866, এবং সেখান থেকে তারা ভারতীয় ব্রাহ্ম সমাজ গঠিত হয়। এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম সমাজ, সেটা হয়েছে আদি ব্রাহ্ম সমাজ, অর্থাৎ প্রথম ডিভিশন হলো 1866-এ। তাহলে ভারতীয় ব্রাহ্ম সমাজ যেটা ছিল, যেটা হচ্ছে আমাদের ফলো করতো কেশবচন্দ্র সেন, উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের অনুকরণে বৈষ্ণব সংকীর্তন নীতি, বৈষ্ণব হবে, স্পেলিংটা ভুল আছে। আর ভারতীয় ব্রাহ্ম সমাজের সংস্কারের তালিকায় ছিল নারীর সমাজের প্রতিষ্ঠা, অর্থাৎ মহিলাদেরকে সমাজে যে অগ্রাধিকার, সেটা কিন্তু প্রথম থেকে দেয়া হচ্ছিল ভারতীয় ব্রাহ্ম সমাজ, সেটা কেশবচন্দ্র সেনের ছিল। অর্থাৎ প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা যেটা ব্রাহ্ম সমাজের ছিল। এখানে সমস্ত ক্ষেত্রেই নারী সদস্যের জন্য উন্মুক্ত করা হয়, বাল্য বিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ করা হয়, বিধবা বিবাহ এবং অসবর্ণ বিবাহকে উৎসাহিত করা হয়, নিষিদ্ধ পল্লীর মেয়েদের উদ্ধার করা। নিষিদ্ধ পল্লী মানে বুঝতে পারছো, যেখানে হচ্ছে মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হয়, ঠিক আছে, সেই নিষিদ্ধ পল্লী। সেই জায়গার মেয়েদেরকে উদ্ধার করে তাদের আবার পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, যে আমরা আজকের দিনে যে সোনাগাছির নাম শুনেছি, এর পেছনে যে কি হিস্ট্রি রয়েছে, সোনাগাছির হিস্ট্রি